ভিশন টিভির সংবাদে আমি সুজাতা। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আজকের হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। হাসপাতাল স্থানান্তর নিয়ে ডেপুটেশন উত্থাপনে কৈলাসহর উন্নয়ন মঞ্চ। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সংগঠিত করল রাজধরপুর গ্রামবাসী। আগামী 22শে ফেব্রুয়ারি কৈলাসহরে অনুষ্ঠিত হবে জারি সারি উৎসব 2017। জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারান 45 বছরের এক প্রৌঢ়। জগন্নাথপুর এলাকার শাসক দলীয় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত নিরীহ বিজেপি সমর্থক। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এবারে বিস্তারিত সংবাদ। কৈলাসহর আরজিএম হাসপাতাল স্থানান্তরের প্রতিবাদে কৈলাসহর উন্নয়ন মঞ্চ ডেপুটেশন প্রদান করল মহকুমা মেডিকেল সুপার মোহাম্মদ আমিনুল ইসলামের নিকটে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার আভাস উন্নয়ন মঞ্চের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তুগলকি সিদ্ধান্তে ক্রমশ শ্মশানপুরীতে পরিণত হচ্ছে প্রায় 7 দশকের স্মৃতি বিজড়িত আরজিএম হাসপাতাল। কৈলাসহরবাসীকে ঘুমে রেখে রাতের অন্ধকারেই সরিয়ে নেওয়া হচ্ছে যাবতীয় যন্ত্রপাতি। জেলা হাসপাতাল যতটাই হৃষ্টপুষ্ট হচ্ছে, ততটাই তলানিতে গিয়ে ঠেকেছে আরজিএম হাসপাতাল। কৈলাসহরবাসীর সাথে স্বাস্থ্য দপ্তরের এই বিমাতৃসুলভ আচরণের জবাব চাইতে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর আমিনুল ইসলামের সাথে ডেপুটেশনে মিলিত হন কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর সাথে প্রায় বছর দেড়েক আগে উন্নয়ন মঞ্চের প্রতিনিধিদের মিলিত সাক্ষাতে তিনি জানান, জেলা হাসপাতাল নতুন যন্ত্রপাতি নিয়ে সম্পূর্ণ নতুন রূপে গড়ে উঠবে। আরজিএম হাসপাতাল থেকে একটি সূচও আনা হবে না। তাহলে কেন এই হাসপাতাল থেকে যন্ত্রপাতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে? ডক্টর ইসলাম যখন কোনো সদুত্তর দিতে পারছিলেন না, মঞ্চের নেতাদের তখন উত্তপ্ত হয়ে উঠে আরজিএম চত্বর। তখনই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আসার দাবি জানিয়ে ডক্টর ইসলামকে 1 ঘন্টা ঘেরাও করে রাখার ঘোষণা দেন মঞ্চের নেতারা। কিছুদিন আগে কংগ্রেস দলও এ নিয়ে সরব হয়েছিল এবং আগামী 18 ফেব্রুয়ারি 12 ঘন্টার কৈলাসহর বন্ধ রেখেছে। ঘেরাও চলাকালীন সময়ে আজও গোপনে নিউরো বিভাগের কিছু যন্ত্রপাতি, ঔষধের বাক্স এবং জন্ম মৃত্যু নিবন্ধীকরণের সম্পূর্ণ নথি জেলা হাসপাতালে পাচারকালে খবর পায় মঞ্চ নেতারা। সাথে সাথে হাসপাতালে বিক্ষোভ দেখালো স্বাস্থ্যকর্মীদের, পরিকল্পনা ভেস্তে যায়। এর প্রতিবাদে 2-1 দিনের মধ্যেই গণধর্নাতে বসবে উন্নয়ন মঞ্চ। অনেক অপেক্ষার পর সিএমওর সাথে দেখা না মিললেও পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন এসডিএম সুব্রত চৌধুরী, এসডিপিও রাজীব সেনগুপ্ত, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। শেষমেশ 2 দিনের মধ্যে সমস্ত কিছুর সঠিক উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিলে এসডিএমকে ঘেরাও করা মুক্ত করা হয়ে থাকে। মঞ্চের পক্ষে নেতৃত্ব দেন প্রাক্তন অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য, প্রকৌশলী মলয়েন্দু ঘোষ রায় এবং মঞ্চের যুব নেতা ভাস্কর ঘোষ অধিকারী। এই যে আরজিএম হসপিটালে আজকে একটা শ্মশানপুরীতে পরিণত করা হয়েছে, আমরা এসডিএমও সাহেবের কাছে ডেপুটেশন দিতে আসছিলাম। উনি আমাদের যেটা জানাইলেন, গত 9 তারিখ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডিস্ট্রিক্ট হসপিটালের উদ্বোধন করেছেন এবং ডিস্ট্রিক্ট হসপিটালে সমস্ত শিফটিংয়ের তিনি মানে সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং এজন্য খুব উনি উৎফুল্ল প্রকাশ করেছেন।
কিন্তু আমরা যেটা দেখছি, কালকেও আমরা হসপিটাল ভিজিট করেছি, আজকেও ভিজিট করেছি, এই সমস্ত হসপিটাল আপনারা ঘুরে দেখবেন এটা শ্মশান পুরীতে পরিণত হয়েছে। এখানে যারা পেশেন্ট আসছে সবাইকে ভগবাননগর পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে একজন মাত্র পেশেন্ট আছেন যিনি যেতে চাননি, উনাকেও কালকে রাত্রেবেলা জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। স্বাস্থ্য পরিষেবা বলতে এখানে কিছু নেই। 7 জন ডাক্তার আছেন, এর মধ্যে 5 জন অন ডেপুটেশন আছেন ফর 1 month অনলি। দে আর মোস্ট জুনিয়র ডাক্তার্স। কোনো সিনিয়র ডাক্তার নেই, কোনো স্পেশালিস্ট ডাক্তার নেই। অ্যাজ পার নর্ম অফ সাব ডিভিশনাল হসপিটাল এখানে কিন্তু স্পেশালিস্ট ডাক্তার থাকার কথা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগে ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, এরপরে বিভাগীয় হসপিটাল আস্তে আস্তে উনি করে দেবেন। কিন্তু কথা হচ্ছে শতাব্দী প্রাচীন যে এই কৈলাসহর হসপিটাল, যে হসপিটালটা সাব ডিভিশনাল হসপিটাল ছিল সেখান থেকে ডিস্ট্রিক্টে উন্নীত হয়েছিল, সেই সাব ডিভিশনাল হসপিটালকে বজায় রেখেই কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল করার কথা ছিল। কিন্তু আজকে সাব ডিভিশনাল হসপিটালকে গলা টিপে হত্যা করে আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা এই জন্য এসডিএমও সাহেবকে ঘেরাও করে রেখেছি এবং আমরা দাবি করেছি সিএমও সাহেব এসে উপযুক্ত জবাব দিতে হবে। এই ঘেরাও চলাকালীন অবস্থায় আমরা খবর পেয়েছি হসপিটাল থেকে কিছু মাল বেরিয়ে যাচ্ছে। আমরা এসে যখন ধরলাম তখন দেখলাম ওরা বলল, এসডিএমও সাহেব বললেন আমার কোনো অর্ডার নেই মাল নিয়ে যাওয়ার। তাহলে এই যে মালগুলো দেখছেন আপনারা এসেনশিয়াল স্বাস্থ্য পরিষেবার জন্য এই মালগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এগুলো তাহলে থ্যাফট হচ্ছিল, চুরি হচ্ছিল, যে কারণে আমরা পুলিশ সাহেবদের কাছে দাবি করেছি যে আপনারা এগুলো সিজ করুন এবং এসডিএমও সাহেবকে রিকোয়েস্ট করেছি আপনি এফআইআর দায়ের করুন। এটা দেখুন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরা, লেবার পেশেন্ট রেজিস্টার, যেখানে অসংখ্য লেবার পেশেন্ট এদের এন্ট্রিগুলো আছে। তো হসপিটালে আজকে চলছে কি একটা নেকারজনক অবস্থা চলছে। এই যে দেখুন বাইরে ওষুধ প্যাকেট করে আছে, এগুলো সব চুরি হয়ে যাচ্ছে হসপিটাল থেকে। আমরা তীব্র প্রতিবাদ করছি স্বাস্থ্য দপ্তর আরজিএম হসপিটালকে নিয়ে যে ছিনিমিনি খেলা করছে। আমরা তীব্র প্রতিবাদ করছি সমস্ত জনসাধারণের স্বাস্থ্য পরিষেবার স্বার্থে। ধন্যবাদ, নমস্কার। আমরা যে আগের আরজিএম হসপিটাল তার অবস্থান ডিস্ট্রিক্ট হসপিটাল মাত্র কিছুদিন আগে ঘোষণা হয়েছে, কিন্তু আগে তো সেটা সাব ডিভিশন হসপিটাল ছিল, সবাই জানেন। এর দাবিতে কৈলাসহর উন্নয়ন মঞ্চ গত রবিবার দিন দুপুরবেলা সব পরিদর্শন করেছেন। সমস্ত ফটোগুলি আমরা বিভিন্ন সাইটে আমরা আপডেট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজ সোমবার দিন আমরা এখানে এসেছি, সমস্ত হসপিটালের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। শ্মশান পরিতে আছে, কোনো ধরনের কোনো ফেসিলিটি নেই, বিভিন্ন কমপ্লেন এখানে এসছে আপনারা দেখেছেন। এই কিছুক্ষণ আগে এই মুহূর্তে আমরা যখন আলোচনা চালাচ্ছি, আমরা এসডিএমকে ডেপুটেশন দিচ্ছি, সেই সময় নিবৃত্তে আমাদেরকে লুকিয়ে এখানকার যারা কর্মীরা আছে, স্বাস্থ্যকর্মীরা সহ কিছু লোক এখানকার নিয়ে যাচ্ছেন। এই আমাদের নিউরোটাল যে ডিপার্টমেন্টের কিছু লোক, গাইনি ডিপার্টমেন্টের কিছু লোক, বাচ্চার জন্মানোর পরে যে জন্ডিস হাই হয় তখন যে মেশিনটা রাখা হয়, সেই নিউরোটাল জন্ডিসের যে মেশিন, সেই মেশিনটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কৈলাসহর উন্নয়ন মঞ্চের সমস্ত ধরনের লোক, সমস্ত ধরনের মানুষ এখানে একত্রিত হয়েছি, সমস্ত আজকে বাধা দান করছি। শুধু আজ নয়, প্রয়োজন আজকে রাত্রবেলা পর্যন্ত আমরা পাহারা দেব। কোনো দিন না, একটা মুহূর্ত যা সুচার যাবে না। যে প্রতিজ্ঞা করা হয়েছিল সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করবো। আগামী দিন আমাদের আপনার ডেপুটেশন আছে। পরবর্তী সময় আমরা এই সপ্তাহের মধ্যেই আমরা এখানে বিক্ষোভে বসছি। পরবর্তীতে আমরা অনির্দিষ্টকালের বন্ধের দিকে যাচ্ছি। ধন্যবাদ। RGM Hospital by transfer of its infrastructure along with staff, doctors, nurses, অর্থাৎ RGM হসপিটালকে ধ্বংস করে ডিস্ট্রিক্ট হসপিটাল করা হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা মনে করছি যে এই প্রক্রিয়াটা সমস্ত কৈলাসহরের যে হেলথ সিচুয়েশন আছে সেখানে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন, একটা ডিজাস্টার সিচুয়েশন, একটা ধ্বংসাত্মক সিচুয়েশন নিয়ে আসবে। মানুষ বিপন্ন দশায় পড়ে যাবেন এবং এটা মানুষের স্বাস্থ্য পরিষেবার পক্ষে খুব ক্ষতিজনক হবে। যে কারণে আমরা দাবি করছি যে আরজিএম হসপিটালকে বিভাগীয় হসপিটাল হিসাবে, ফুল ফ্লেজেড বিভাগীয় হসপিটাল হিসাবে তার সুযোগ সুবিধা এই মুহূর্তেই ব্যবস্থা করতে হবে। এবং এই দাবিতে আমরা এসডিএমও সাহেবকে ঘেরাও করেছিলাম এবং সকাল 11টা থেকে এখন 3টা অবধি আমাদের ঘেরাও চলেছে। এসডিএম সাহেব এসেছিলেন এবং পুলিশ আধিকারিকরা ছিলেন এবং তাদের উপস্থিতিতে এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ওনারা এসেছিলেন মিউনিসিপাল কর্পোরেশনের, তাদের উপস্থিতি যেটা এসডিএমও সব কথা দিয়েছেন যে 2 দিনের মধ্যে উনি জানাবেন যে কতদূর কি করা সম্ভব হবে সাব ডিভিশনাল হসপিটাল হিসাবে এটাকে অল ইকুইপ করার জন্য, সেটা উনি খোঁজখবর করে 2 দিনের মধ্যে আমাদের জানাবেন এবং মিনিমাম যেটা উনার ক্ষমতার মধ্যে আছে সেটা তিনি ইমিডিয়েট ফেসিলিটিসগুলো প্রোভাইড করার জন্য সেই ব্যবস্থা তিনি করবেন। এবং এটা অত্যন্ত দুঃখজনক, আমরা যখন ঘেরাও করছিলাম তখন আমাদের ছেলেরা কিছু ইকুইপমেন্টস, ইম্পর্টেন্ট বার্থ এন্ড ডেথ রেজিস্টার সার্টিফিকেট অফ দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল,
এবং বেশ কিছু মেডিসিন হসপিটাল থেকে পাচার হয়ে যাচ্ছিল যন্ত্রপাতি। আমাদের এবং যন্ত্রপাতি, এটা আমাদের ছেলেরা আটক করেছে এবং আমরা এসডিএমও সাহেবকে নিয়ে দেখিয়েছি। উনিও বলেছেন আমার কোনো অর্ডার নেই হসপিটাল থেকে এটা বের করে নিয়ে যাওয়ার। আসলে এটা চুরি হচ্ছিল, আমরা সেটা এসডিএমও সাহেবের হাতে তুলে দিয়েছি এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, এই যে আমরা লিখিত দিয়েছি। এসডিএমও সাহেব বিষয়টা সত্যতা স্বীকার করেছেন এবং উনি প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা নেবেন। এইভাবে হসপিটালটাকে আজকে একটা ধ্বংসের দিকে, একটা শ্মশানপুরীতে পরিণত করা হয়েছে। এর বিরুদ্ধে কৈলাসহরের সমস্ত অংশের মানুষ প্রতিবাদে গর্জে উঠবেন এবং স্বাস্থ্য দপ্তরের এই যে অপদার্থতা, এই অপদার্থতার বিরুদ্ধে মানুষের স্বাস্থ্য সেবাকে রক্ষার জন্য সমস্ত ধরনের উদ্যোগ নেবেন, এই আশা আমরা করছি। এই জন্যই আজকে আমাদের আন্দোলন। আমরা আজকে সাব ডিভিশনাল হাসপাতাল ফুল প্লাজার এখানে চলার উদ্দেশ্যে এখানে শ্মশানপুরি বানিয়ে নেওয়া হয়েছে। সেটার প্রতিবাদে এই জন্য সাহেবকে আমরা ঘেরাও করে রেখেছি 2-2.5 ঘন্টা হবে। তৎকালীন সময় আমাদের জনক কর্মী দেখলেন যে হসপিটালে মূল্যবান কিছু সামগ্রী, যেগুলি বাচ্চাদের হিটিং মেশিন করা হয়, যদি হয় কি বলে প্রিমেচুর ডেলিভারি হলে সেই বাচ্চাদের সঙ্গে হিট দিতে পারে, সেই হিটিং মেশিনটা কয়েকজন সিস্টার দূর করে এখানে নিয়ে চলে যাচ্ছেন। আমরা সঙ্গে উপর থেকে নেমে সেগুলো আটক করেছি। এসডিও সাহেব জিজ্ঞাসা করছেন সিস্টারদের আপনারা কার অনুমতি নিয়ে যাচ্ছেন। আমাকে তো একটু জিজ্ঞাসা করা উচিত ছিল, উনিও জানেন না। সিস্টারও কিছু আমাদের সিস্টার সঙ্গে চলে গেলেন। আমরা গেটে অর্ধাংশ গেটের বেরিয়ে গেছে, অর্ধেক অংশ এখনো হসপিটালের বারান্দার ভেতর আছে। এই অবস্থায় জিনিসটা আমরা আটক করেছি। তাই আমরা সমস্ত পত্রকার ভাইদের আবেদন জানাচ্ছি, কৈলাসহর জনগণকে এই ব্যাপারে আপনি সচেতন করবেন। কৈলাসহর শহরের মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয়, এই জিনিসটা আপনারা একটা প্রচারের মাধ্যমে নেবেন। এটা ওটা শুনি তো আপনি এলেন, মানে কি প্রতিশ্রুতি দিলেন আপনি? এখানে আমরা একটু ওনাদের সঙ্গে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি। তো আমাদের কৈলাসহর মহকুমা হসপিটালে যে পরিষেবা সেটাকে উন্নত করার জন্য আমরা এখানে আলোচনা করেছি। এখানে বিশেষ করে অপিডিগুলো স্মুথলি যেন চলে, এমসিএস ক্লিনিক ভালো করে চলে এবং অ্যাম্বুলেন্স সার্ভিস যেটা আছে সেটা যেন স্মুথলি চলে, এইগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং এসডিএমও আজকে বিকেলবেলা ওনার মেডিকেল অফিসার যারা আছেন এবং প্যারামেডিক্যাল স্টাফ সবাইকে নিয়ে মিটিং করবেন। মিটিং করে কালকে থেকে ওনারা আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। স্যার গ্যারাপ চলাকালীন কিছু জিনিসপত্র চলে গেছিল, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ওরা একটা অভিযোগ করেছে, এসডিএমও এটা তদন্ত ক্রমে ওনার ব্যবস্থা নেবেন বলেছে। 10টার সময় মারা কে লেগে গেছে? গর্ভবতী মারা লিয়েছি, ডাক্তার দেখাইতাম। ডাক্তার পেয়েছেন? না মারা এখন বইতে বইতে বিরক্ত, তারা যাইতে আর এত দূরে আমরা ভগবান নগর দিয়া, আমরা মাও গরিব, লইয়া তো যাইতাম। গেলে পরে আমরা নিচে দিয়ে 100 টাকা লাগবে, আমরা পাই কত টাকা? আচ্ছা ওখানে মারা পয়সা দিব। ভোট দেওয়ার পরে রাত্রে 7টা থেকে দৌড়িয়া সকাল 7টা 7:30 না আপনারা কোথায় 11টা ও সকাল 7:30 8টার সময় পর্যন্ত এরকম মাল সব সময় বাইরে দিয়ে যাইতেছে। আমি নিজে দেখছি এবং কোনো ডাক্তার চায় না একটা রোগী ভবানগর যাও। আমাদের জিজ্ঞাসা করছে, আমি ওই যে 20 টাকা পারো নাই স্যার, হইতে কেন থাকবো কত আছে তখন মাত্র একজন আছি আমি, ওখান 2 জন। সকালে একজন আইসে, উনিও জিজ্ঞাসা করছে ভবানগর যেতে হবে, ওই যাইতে পারতাম না, ওনারা কেন দিছে। কোনো ডাক্তার চায় না ভবানগর কোনো রোগী যাও, কোনো নার্স চায় না। নার্স যারা রাত্রে ডিউটি করছে, সকালে ডিউটি করছে, আমার খুব লক্ষ্য নিছে। জিজ্ঞাসা কেন গেলাম না, হ্যাঁ কইছি আমার সামর্থ্য নাই, আমি গেছি আমার এখানে খাওয়ানোর ভাত লিয়াইছে। সকালে জিজ্ঞাসা একজন রান্না করছি, আপনি ভাত খাইবেন? আমি বলছি না খাইবেন না, আমি ওখানে খাইছি, বাড়ির ভাত খাইছি। খেয়ে অর্ডার দেয় তারা, আগে জিজ্ঞাসা করুন, খেয়ে তারা অর্ডার দেয় মাল বার করে নেওয়ার। এখানে হইলে কোনো ডাক্তার রুগী চায় না, নার্সরা চায় না, দেন বাইরে যাও। উপযুক্ত নইলে স্যার অত প্রশাসন আছেন স্যার, আপনারা দেখেন উপযুক্ত জানানো। রাজু দেবের রিপোর্ট, ভিশন টিভি। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাজধরপুর এলাকার 2 শতাধিক জনগণ রাস্তা অবরোধ সংগঠিত করল। এ নিয়ে তৃতীয়বারের মতো পথ অবরোধ করল রাজধরপুর এলাকার জনসাধারণ। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তা অবরোধ করল গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড রাজধরপুর গ্রামের জনসাধারণ।
চলতি 13ই ফেব্রুয়ারি সোমবার সকাল 9টায় কবজার মোড়ার দোকান সংলগ্নে প্রধান রাস্তাটি অবরোধ করেন এলাকার 2 শতাধিক জনগণ। বেলা যত বেড়েছে তার সঙ্গে তীব্র মোড় নিয়েছে অবরোধ আন্দোলন। 10টা 30 মিনিট নাগাদ সরকারি গাড়ি এবং বেসরকারি গাড়ি সম্পূর্ণ বিকল। জেলা শাসক কার্যালয়ের নিয়মিত কর্মচারীর যানবাহনের গাড়ি টিলাবাজার থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলে অবরোধের তোপে ফেঁসে যায়। গাড়িতে থাকা কর্মচারীরা বহু আবেদন করলেও তাদের আবেদন খারিজ করেন পথ অবরোধকারীরা। শেষ পর্যন্ত বেলা 1টা পর্যন্ত গাড়িটি দাঁড়িয়ে থাকতে বাধ্য করল আন্দোলনকারীরা। পথ অবরোধের সংবাদ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রথম অবরোধস্থলে হাজির কৈলাসহর থানার এক জাত পুলিশ। কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা যাতে পথ অবরোধস্থলে না ঘটে তার জন্য মূলত পুলিশ মোতায়েন। বস্তুতপক্ষে যে কোনো জায়গাতেই পানীয় জল কিংবা রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তা অবরোধ ভঙ্গ করতে পুলিশি ভূমিকা সম্পূর্ণ পরাস্ত। বেলা 12টা 40 মিনিট নাগাদ কৈলাসহর পিডব্লিউডি দপ্তরের ভারপ্রাপ্ত এসডিও শ্রী পূর্ণেন্দু গৌতম এবং কৈলাসহর মহকুমা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিসি শ্রী অর্ঘ সাহা পথ অবরোধস্থলে আসেন। দুজনই অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। অবরোধকারীর নেতৃত্ব মিন্নত আলী বলেন, দীর্ঘ 16 বছর যাবৎ রাজধরপুর এলাকার পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। মোহাম্মদ আলী বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো পথ অবরোধ হলো। প্রতিবারই দপ্তর তাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু বাস্তবে এর প্রতিফলন কিছুই হয় নাই বলে মিন্নত আলী জানালেন। শেষ পর্যন্ত ডিডব্লিউএস, পিডব্লিউডি এবং এসডিএম 3টি দপ্তরের অফিসাররা দীর্ঘ আলোচনার পর 1টা 20 মিনিট নাগাদ অবরোধকারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন। চলতি মাসের 15 তারিখের মধ্যে পানীয় জল ও রাস্তা সংস্কারের সমাধান হবে বলে জানা গিয়েছে। টিচার ট্রেনিং প্রোগ্রাম কিন্তু যাইতে পারতেছি না, কারণ অবরোধ ইয়ে পড়ছি। আশা করি আর কিছু সময় মতো অবরোধ শেষ হইলে আমরা ট্রেনিংয়ে যাইতে হবে। ট্রেনিং কতটার মধ্যে আসেন? এখানে তো প্রায় ঘন্টা খানেক থেকে আছে। ওই গার্লসের বিআরসি ট্রেনিং, গার্লস হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল। আপামর জনগণ, আমরা দীর্ঘ 16 বছর যাবৎ রাজনগর ওয়ার্ডে যে পিডব্লিউ রাস্তা আছে, পিডব্লিউ রাস্তা মেরামতের দাবিতে আমরা বিভিন্ন সময় আন্দোলন করছি। এইবার এই রাস্তাটা আমরা রাস্তার দাবিতে এবং পানীয় জলের দাবিতে তৃতীয়বারের মতো রাস্তা অবরোধে আমরা আন্দোলন সামিল হয়েছি। রাজনগর ওয়ার্ডে দীর্ঘ 16 বছর যাবৎ পিডব্লিউ রাস্তা কোনো উন্নতি হয় নাই, এখনো ভাঙ্গা রাস্তা সোলিং অবস্থায় আছে। বর্ষার সময় কোনো মানুষ যাইতে পারে না। আমাদের এখানে 2টা দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় মূর্তিটা নিতে পর্যন্ত তাদের অসুবিধা হয়। দ্বিতীয়ত হচ্ছে রাজনগর ওয়ার্ডে পানীয় জলের কোনো সুব্যবস্থা নাই। রাজনগরের সম্পূর্ণ ওয়ার্ডটা পানীয় জল থেকে বঞ্চিত আছে। এর দাবিতে আমরা রাস্তা অবরোধ করছি। আগেও আমরা 2বার করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করেছি। পিডব্লিউতে গেছি, ডিডব্লিউসে গেছি, এসডিএম সাহেবের কাছে গেছি, হবে বলে আর হয়নি। এর না হওয়ার কারণে এবার আমরা রাস্তা অবরোধে সামিল হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই সিওরিটি পাবো না যে রাস্তা কাজ কবে আরম্ভ হবে, যেদিন থেকে শুনবো তাহলে আমরা রাস্তা অবরোধ মুক্ত করবো। এর আগ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ চালিয়ে যাবো। এই অবরোধের ফলে কেউ আইসেনি? আইসে এসডিও পিডব্লিউ আইসে, ডিসি সাহেব আইসেন, কিন্তু ডিডব্লিউএস থেকে পানীয় জলের দপ্তর থেকে কেউ এখন পর্যন্ত আসে। আপনারা রাস্তা আজকে অবরোধ কতটুকু পর্যন্ত করবেন? যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা মেরামতে বা রাস্তা কাজ আরম্ভ হওয়ার কোনো প্রতিশ্রুতি পাইব না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ চালিয়ে যাব। আমরা ভিজিট করেছি, এর আগে আমরা এস্টিমেট করেছিলাম। এটা করার পরে এর আগে তো রেজিস্ট্রেশন দিয়েছিল সম্ভবত মে মাসে, তখন আমরা এটা দেখেছি, এটা গুরুত্ব বুঝেছি। আমরা এস্টিমেট পাঠিয়েছি আমাদের উচ্চ দপ্তরে। এবং স্যাংশন এসে গেলেই আমরা এটা টেক ওভার করবো, এবং যে সব কিছু স্যাংশন যদি এর মধ্যে এসে যে আমরা তারিখের প্রস্তাব তো পাঠাইছেন? হ্যাঁ, প্রস্তাব অলরেডি আমরা ফায়ার অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। তো আসলেই প্রপোজালটা অ্যাকসেপ্ট হয়ে আসলে আব্দুল সুফানের রিপোর্ট, ভিশন টিভি। সারা রাজ্যের সাথে কৈলাসহরেও আগামী 22শে ফেব্রুয়ারি 2017 বুধবার অনুষ্ঠিত হবে জারি শাড়ি উৎসব 2017। সারা রাজ্যের সাথে আগামী 22শে ফেব্রুয়ারি মহকুমা ওয়াকফ কমিটির উদ্যোগে কৈলাসহরে অনুষ্ঠিত হবে জারি শাড়ি উৎসব
সংখ্যালঘু সম্প্রদায়ের শিল্পীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে জারিসারি উৎসবের আয়োজন করা হয়। বর্ণময় এই জারিসারি উৎসবকে গ্রামীণ এলাকায় আরও বেশি করে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কৈলাসহর এবং কুমারঘাট মহকুমা একত্রিত হয়ে এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে 14 থেকে 18 বছর পর্যন্ত একক আবৃত্তি, 18 থেকে 45 বছর পর্যন্ত একক ইসলামিক গজল, 18 থেকে 45 বছর পর্যন্ত রবীন্দ্র নজরুল দেশাত্মবোধক একক সঙ্গীত প্রতিযোগিতা, সম্মিলিতভাবে কাওয়ালি এবং বিয়ের গান মহিলাদের মধ্যে। 18 থেকে 45 বছরের মধ্যে থাকা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে। লালন মুর্শিদি হাসান রাজা একক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিযোগিতার মধ্যে রাখা হয়েছে ধামাইল এবং কারবালা বক্তৃতা প্রতিযোগিতা। শিশুদের উৎসাহিত করতে প্রতিযোগিতার বাইরে আরেকটি প্রতিযোগিতা রাখা হয়েছে আবৃত্তি 8 থেকে 13 বছর পর্যন্ত, বসে আঁকো 10 বছরের মধ্যে এবং রবীন্দ্র নজরুল সঙ্গীত 10 থেকে 17 বছরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং 9 জনের সমন্বয়ে 18 থেকে 45 বছরের মধ্যে জারিসারি সঙ্গীত প্রতিযোগিতা হবে। আগামী 25 এবং 26শে ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক জারিসারি উৎসব হবে বিভিন্ন মহকুমার জয়ী শিল্পীদের নিয়ে। মহকুমা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মবস্বর আলী, সেক্রেটারি ইনুজ মিয়া খাদিম এবং কৈলাসহর মহকুমা শাসক সুব্রত চৌধুরী। সময় আগে আমাদের মহকুমা ওয়াকফ কমিটির সভা আমরা করলাম। মূল বিষয়টা হল আমাদের এই মিটিংয়ে 2016-17 এই আর্থিক বছরে আমাদের জারিসারি উৎসব ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখে আগরতলায় রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হবে। জারিসারি প্রতিযোগিতা উৎসবটা আমাদের 21-22 তারিখের মধ্যে মহকুমা ভিত্তিক শেষ করার কথা। আমরা যথারীতি আমরা ডেট ঠিক করছি 22 তারিখেই আমাদের জারিসারি মহকুমা ভিত্তিক এই অনুষ্ঠানটা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা হবে এবং এই 22 তারিখ জায়গাটা হচ্ছে 22 ফেব্রুয়ারি, জায়গাটা সকাল 11টা থেকে শুরু হবে আর ভেন্যুটা আমরা লক্ষ্মীপুর পঞ্চায়েত অফিসের সামনে। আপনাদের মাধ্যমে এই প্রচারটা আমরা নিয়ে যেতে চাই। প্রতিযোগীরা যাতে কি ইভেন্টসের উপরে ওনারা প্রতিযোগিতা করবে এককভাবে, এই 4টা মিলে একটা ইভেন্টস, 5টা মিলে একটা ইভেন্টস, 1 2 3 4টা মিলে একটা ইভেন্টস। এটাও 18 থেকে 45 বছর, সময় 5 মিনিট। বিয়ের গান এটা হচ্ছে মহিলাদের জন্য, এটা দলবদ্ধ, এটা 6 জনের গ্রুপ, এই 18 থেকে 45 বছরের মহিলারা, সময় এটাও 5 মিনিট। কাওয়ালি এটা মহিলা পুরুষ নেই, যখন কেউ করতে পারবে, 7 জনের গ্রুপ, এটাতে বয়স 18 থেকে 45, সময় 7 মিনিট। জারিসারি এটা 9 জনের গ্রুপ, এটা 18 থেকে 45 বছর বয়স এবং এটাও 7 মিনিট। আর 8 নম্বর আমাদের যে ইভেন্টসটা কারবালা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা, এটা এককভাবে 18 থেকে 30 বছর বয়সের ভিতরে 5 মিনিট কারবালা বিষয়ক বক্তব্য। এই প্রতিযোগিতামূলক এগুলা নিয়ে এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে বা যে দল প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমরা রাজ্য লেভেল প্রতিযোগিতায় আগরতলা 25 তারিখে আমরা পাঠাবো। টোটাল কতটা ইভেন্টস হচ্ছে 8টা। এছাড়াও এটার বাইরে আমরা ছোটদের জন্য আমরা আরো 3টা ইভেন্টস আমরা রেখেছি। বসে আঁকো প্রতিযোগিতা এককভাবে 10 বছর বয়স পর্যন্ত, হ্যাঁ, এটা 10 বছরের নিচে যে কেউ করতে পারবে। এটা ওই স্টেট লেভেল কোনো প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবে না। অতিরিক্ত আবৃত্তি এটা শুধু মহকুমার জন্য এটা আমরা রেখেছি। আবৃত্তি এককভাবে 8 থেকে 13 বছর পর্যন্ত এটা যে কেউ করতে পারবে। রবীন্দ্র নজরুল সঙ্গীত এটা এককভাবে 10 থেকে 17 বছর পর্যন্ত। তাদেরকে আমরা এখানে মহকুমা ভিত্তিক পুরস্কারে পুরস্কৃত করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের আলোচনা। তো আমরা কুমারঘাট মহকুমা, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের
মানুষ কম বলে এটাকে যুক্ত করে দিয়েছেন আমাদের রাজ্য যে কমিটি হয়েছে সেই কমিটি। কুমারঘাট মহকুমা কৈলাসহর মহকুমার সঙ্গে একই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে। আর ইন এডিশন যেটা এটার সাথে এটা হচ্ছে আপনার এই টোটাল প্রোগ্রামগুলো হচ্ছে মাইনরিটি সংখ্যালঘু মানুষের জন্য এই টোটাল কর্মসূচিটা। তো আমরা সাব ডিভিশনাল ওয়াকফ কমিটি আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এটার বাইরে আমরা ধামাইল প্রতিযোগিতা করবো, এটা সবার জন্য উন্মুক্ত থাকবো এবং এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের দিকে যারা আছেন তাদেরকেও আমরা পুরস্কৃত করবো। এটা আমরা এখানের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছি। আব্দুল সুফানের রিপোর্ট, ভিশন টিভি। জেলা হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ হারালেন ৪৫ বছরের এক প্রৌঢ়। অবশেষে সিকিউরিটি গার্ডের কাছে হেনস্থা হয়ে বাড়ি ফিরলেন মৃতের স্বজনরা। জেলা হাসপাতালে চিকিৎসার সূচনা হতেই বিরোধ সংঘটিত হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। চিকিৎসার অভাবে মারা গেলেন এক লোক। জেলা হাসপাতালের উদ্বোধনকালে বহু নেতা মন্ত্রীরা স্বাগত ভাষণে বলেছিলেন অন্তত চিকিৎসার অভাবে এই হাসপাতালে কোনো রোগী মারা যাবেন না। শেষ অধ্যায়ে ভাষণের কোনো মূল্যই থাকলো না, এমতো জল্পনা তুঙ্গে। জেলা হাসপাতালে সিকিউরিটি গার্ড হিরো হয়ে ডিউটি করার অভিযোগ উত্থাপিত হলো সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারালেন এক প্রৌঢ়। মৃতের স্বজনদের দাবি, একাধিকবার কর্তব্যরত ডাক্তারদের রোগীর অবস্থা বিষয়ে অবগত করা হলেও সর্বান্তরে চিকিৎসকরা অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন মৃতের স্বজনদের। একদিকে স্বজন হারানোর ব্যথায় অশ্রু চোখে যখন বুক ভেসেছিল, অন্যথায় সিকিউরিটি গার্ড কর্তৃক শেষ পর্যন্ত আঘাত সহ্য করে মৃতকে নিয়ে বাড়ি ফিরতে হলো। মৃতের স্বজনদের আরও অভিযোগ হলো শুধু সিকিউরিটি গার্ড দ্বারা হেনস্থা নয়, সেখানে স্থানীয় কিছু লোকও তাদেরকে বেধড়কভাবে মারপিট করেছে বলে অভিযোগ। হাসপাতাল সূচনা লগ্নে থেকেই এমনটা যদি হয় তবে অদূর ভবিষ্যতে জেলা হাসপাতালে রোগীর সাথে কি আচরণ হতে পারে সেটাই হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন। জেলা হাসপাতালে সিকিউরিটি গার্ডকে সুপ্রিম পাওয়ার কে দিয়েছে, এমতো প্রশ্ন জনমানসে। এ বিষয়ে এক সংখ্যালঘু যুবক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। কি হয়েছে দেখছেন? পেশেন্ট তো লইয়া গেছেন বাথরুমেতে আওয়ার পরে একটু অশান্তি করতেছে। তারা সিস্টাররা জানাইছেন, সিস্টাররা জানানোর পরে সিস্টারে ডাক্তাররা জানাইছে। ওই সময় ডাক্তার আইছে না, অন্তত 35 থেকে 40 মিনিট পরে ডাক্তার আইছে। আচ্ছা, পরে আয়া তো আয়া দেখছে মারা গেছে। মারা যাওয়ার পরে কোনো কথাই কইছে না পেশেন্টের যে ফুলে আর বইন না কে একজন আছে ইনি আসছিল, কোনো কথাই কইছে না। তারা আগ্রহ গেছে গিয়া, তারপরে সেলাইন ফোন তো হাতে গাঁথা। তারপরে আমি নিজের সিস্টারে আনছি, আনিয়ে সেলাইনটা হাতে গাঁথা তুলাইছি। তারপরে তারা তো উল্লো বিল্লো, তারা বাবা মরছে, কেউ ভাই মরছে, আইসে সব আইয়া তো কথাবার্তা কইতাছে, খান্তাছে একটু ওইদিকে এইদিকে তো তারা পড়বই, তারা খান্তাছে, তার বাবা একটু সবের দুঃখ আছে। ওই সময় বলে তারা নিচে নামাইছে, গার্ডগুলো আসলে নিচে গিয়ে তারা লোক অত্যাচারী হয়েছে, মারপিট করছে, গার্ডগুলো মারপিট করছে, লোকাল কয়েকজন আসলে এরাও মারপিট করছে। আপনি কি তাদের আত্মীয় যে মারা গেছে? না না, আমার কোনো আত্মীয় না, আমি তো মুসলিম। ও মানে আপনি এখানে পেশেন্ট পাই? আমার পেশেন্ট আছে, আপনি আপনার চোখের সামনে ঘটনা ঘটছে? আমার চোখের সামনে। গেট বন্ধ করিয়া দিছি, অতটুকুই। আমরা ডাক্তার এবং সিস্টার বা হসপিটালের সম্পত্তি আমরা রক্ষা করার চেষ্টা করছি। পেশেন্ট পার্টির থেকে মানে পেশেন্ট পার্টির মানে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের রোগী মারা যাওয়ার পরে তারা কান্নাকাটি করতে হবে, তখন নাকি আপনারা মানে যারা সিকিউরিটি আছেন তো আপনারা নাকি মারধর করছেন তাদেরকে। না, এই ধরনের অভিযোগের কোনো মূল্য নাই, ভিত্তিহীন অভিযোগ। মানে আপনাদের সাথে কোনো মারধর হয়েছে না? আমাদের সাথে কোনো মারপিট হয়েছে না। আমার সেন্ট্রি গেটে আসলো, সেন্ট্রিরে ধাক্কা দিচ্ছে, দিয়া গেটে লাথি মারিয়া দরজা করছে। আচ্ছা, আর তাদের পেশেন্ট পার্টি। আচ্ছা, এরপরে তো আপনারা দরজা লাগাই দিচ্ছেন? এরপরে আমরা গেট লাগাই। গেট লাগানোর পরে বাইরে মারধর হইতেছে? বাইরের ব্যাপার করতে পারতাম না, গেট লাগাইলে বাইরের দেখা যায়। মানে কার সাথে কার মারধর দিতে আপনার করতে পারেন? করতে পারতাম। আমার ভাই, ছোট ভাই মারা গেছে তার চিকিৎসার কারণে তার মরছে। আমি তারা এখানে যখন ভর্তি করা হয়েছে সারাটা দিনের মধ্যে একবারও ডাক্তার আইয়া দেখা করছে না। শ্বাসকষ্ট কইতাছে, বইতে পারে না, ইয়ে করতে পারে না। আমি সিস্টার ডেকে কইলাম যে সেলাইনটা আমি ইয়া দেখছি অর্ধেক চলে, ওখান পর্যন্ত অর্ধেক এইভাবেই চলবো। এরপরে যখন হঠাৎ করে বেচা করতে কইতে বাইরে লিয়া গেছি, বাইরে থেকে আনার পরে অস্থির করে কইয়ের মাথা করে ওই যে বিশ্বাস করছে গাঁথি লাগাই দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে জল দিতে আসি মুখো, চিল্লাচিল্লি করার পরে সিস্টার আইছে, আইয়া কিনা কথা ট্রিটে সেলাইনটারে চালাইয়া দিয়ে রাখছে। এরপরে তো মনে হয় না আইলে 30-35 মিনিট পরে স্যার আইছে, আইয়া ঘর মধ্যে যাতা দিতেছে। আমি কই স্যার কিতা দেখলেন কিচ্ছু মাইতো না, স্যারের সিস্টারটা লইয়া গেল গিয়া। এটা কি চিকিৎসা হইল নি স্যার? পেশেন্ট মারা গেছে তারপরেও ডাক্তার নার্স কইতাছেন আপনারা? না,
হইলো না, না কইয়া গেল গিয়া। তারপর আপনারা কতক্ষণ করে বুঝছেন যে ভাই মারা গেছে? আমি তো স্যালাইনের দিকে যাই, রয়েছে এসে দিকে যাই, দিকে স্যালাইনটা ফিটে ফেলা, এটা তো ইয়ে নাই, আবার ভাই তো মনে হয় নাই রে, আমি বুঝতেও পারলাম না। আমি কই কিতা হইলো তার না না ইয়ে তো চেঞ্জ করছে, তো দেখেন না নি হা করা রয়েছে। তখন আপনি আপনার এখন বক্তব্যটা কি, আপনি কি চাইতেছেন? আমি চাই এটা শাস্তি পান, কেন রুগীরা আইলে পরে ঠিকভাবে চিকিৎসা চলতো না। ঘটনা হয়েছে আমি তো জানি না বাবা, যে আমি সকালে এসে দেখি বাবা আসলো, কিন্তু লাস্ট মিনিটে বাবা মারা গেছে। এখন আমি লামছি, লামার পরে এখন নিচে গিয়ে দেখি তারা মারধর করে, লামছি লামার দুয়ার পরেও দেখি তারা মারামারি করতেছে, মারিয়ে এদিকে তুমি যে নিচে গিয়ে দেখছো মারামারি হইতেছে, কে কারে মারতেছে? আমি তো আমার ছোট ভাইরা মারতেছে। কোন ঘটনাটা কি হয়েছে? আমরা আমার আপন কাকু, আমার বাবার ছোট ভাই মারা গেছেন, যে তাই বয়স 45 বছর। কি নাম ওনার মারা গেছে? জয়ন্ত দেব। তাই আমরা যে ডাক্তারটা দেখাইছি পিকে তো বর্মা, ডাক্তার পিকে তো বর্মা, তাই না ডাক্তার 12টার সময় একবার আইসলো, আয়া দেখে গেছে কিচ্ছু হয়েছে না। সন্ধ্যার সময় আস্তা দিনের কোনো খবর নাই, আর সন্ধ্যার সময় আইসে আয়া আবার মুখের মধ্যে ইয়েটা সরাই দিতে, এই যে অক্সিজেনটা দেওয়া আসলো, ইয়ে সরাই দিছে, সরাইয়া তাই গেছে। আমার পিসি আসলো সাথে, পিসি জিগাইছে কি হয়েছে, কিছু হয়েছে না, কিছু হয়েছে না। তখন তো আমরা বুঝতে পারলাম যে মারা গেছে। এরপরে শুনলাম যে হার্ট ব্লক হয়ে মারা গেছে। এই এখন আমার কাকু আমার ফোন করছে, আমরা সবাই আইতাছি বাড়ির থেকে, 3টা অটো নিয়ে আমরা আইছি। তো সবাই তো রাস্তাটা চিন্তাছি না, সব একদিকে ওদিকে ওদিকে, মা কাকিমণি সব আইতাছে, মেলুগুলি আইতাছি। তখন আমরা হাওয়ার পথেই এখানে আমার ফিটাফিটি আরম্ভ হয়ে গেছে। ফিটাফিটি আরম্ভ হয়েছে কিনা, আমরা বলে গ্লাস সব ভাঙিয়ে বলাইতেছি। তারা কইতেছে হসপিটালের কি দোষ, আমরা এখানে কি ঝগড়া করলাম, আমরা রোগীগুলো কান্নাকাটি একটা মানুষ চিনেন না, এটাই ব্যাপার। মানে কে কারে মারতেছে? সিকিউরিটি গার্ড, তারা বলে সিকিউরিটি গার্ড কারে মারতেছে? তোমরা ওই যে আমার ছোট ভাইটা বয়স তার ক্লাস 8-এ পড়ে, ছোট ভাই আমার মারার কারণটা কি? মারার কারণে তার বাবার জন্য কান্নাকাটি করতেছে, মানে এর বাবা মারা গেছে, কান্তাতে লেগে সিকিউরিটি গার্ড মারতেছে। এখন সিকিউরিটি গার্ড কই? এখন তো পালাই না, পালিয়ে না এখানে আমার। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। ফটিকরায়ের অন্তর্গত জগন্নাথপুর এলাকার শাসক দলীয় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত নিরীহ ভারতীয় জনতা পার্টির সমর্থক। দোষীদেরকে বাঁচানোর জন্য লাল বাড়ির প্রভাবশালী কমরেডরা উঠে পড়ে লেগেছেন, যার জন্য পুলিশ মামলা নথিভুক্ত না করে সাধারণ জমি সংক্রান্ত ঘটনা দেখিয়ে এসডিএম কোর্টে বিচারের ভার তুলে দিয়েছেন। কৈলাসহরের জগন্নাথপুর এলাকায় শাসক দলীয় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত হয়েছেন এক নিরীহ বিজেপি সমর্থক পরিমল দাস। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিমল বাবু পেশায় কৃষক। ওনার দাদু স্বর্গীয় প্রসন্ন দাসের নামে থাকা 6-7 খানি জায়গা নিয়েই শুরু হয়েছে জমি বিবাদ। ওই জায়গাতে ছোট্ট একটি ঘর বানিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন স্বর্গীয় প্রসন্নবাবুর নিকটাত্মীয় 65 বছরের বিধবা বৃদ্ধা সুষমা দাস। এ নিয়ে পরিমল বাবুদেরও কোনো সমস্যা নেই, তবে প্রসন্নবাবুর নামে থাকা 6-7 খানি জমি আজও বন্টন হয়নি ওনার 2 ছেলে প্রভাত এবং প্রতাপ দাসের নামে। পরিমল বাবুর বাবা প্রভাত দাস অনেক আগেই মারা গেছেন। পরিমল বাবুরা 4 ভাই। সুষমা দেবী যে জায়গাতে থাকেন ওই জায়গার দিকেই কুনজর পড়েছে এলাকার থাকা জমি মাফিয়াদের। গত 8 ফেব্রুয়ারি ওই জমি দখল করতে আসে এলাকার কুখ্যাত সুব্রত দাস। জামা পাল্টে কংগ্রেস থেকে কমরেডে পরিণত হয়েছেন কিছুদিন আগে। সে দলবল নিয়ে যায় সুষমা দেবীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বৃদ্ধা সুষমা দেবীকে বেধড়কভাবে মারতে থাকে। তখনই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিমল দাস। সাথে সাথেই উত্তেজিত হয়ে পরিমলকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বৃষ্টির মতো কিল, চর, ঘুষি মারতে থাকে তার উপর। নেতৃত্বে ছিলেন শাসক দলীয় জগন্নাথপুর পঞ্চায়েতের 2 নির্বাচিত সদস্য কিঙ্কর ব্রত এবং রণ দাস। তাদের 2 জনের নাম সহ মোট 8 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পরিমল বাবুর স্ত্রী রেখা রানী দাস। এদিকে পরিমল বাবু নিরীহ বিজেপি সমর্থক হওয়াতে কমরেডরা জাল মিটিয়েছেন, যার প্রত্যক্ষদর্শী ছিলেন শাসক দলীয় ব্রাঞ্চ সদস্য শকিল দাস। তিনি সিপিএম সমর্থক হয়েও তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পরিমল বাবুর বাড়িতে থাকা রক্তমাখা কাপড়ও দেখিয়েছেন। 5 দিন হাসপাতালে থাকার পর গতকাল পরিমল বাবু বাড়িতে গেছেন। সিপিএম দলের অঞ্চল সভাতে 7 তারিখ রাতের বেলা পরিমলকে মারার নকশা তৈরি হয়েছে বলে স্বীকার করেন সৎ কমরেড শকিল দাস। সুব্রতর আরেক সাগরেদ উষা রঞ্জন দাস ও গত 20 দিন আগে সুষমাকে আক্রান্ত করেছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার দিন সকাল 10টায় তারা রাত্রে মোটামুটি আমার একটা খবর দিছে যে এখানে তারা আইব বইব, তারা ব্রাঞ্চ মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে। তখন আমি তো এখানে তারা যে মাইছে তো আমি তো জানি না। আমি গেছি এখানে যাওয়ার পরে তারা ঘরের মধ্যে সবরে আটকাইয়া মায়ের দিল করছে, পঞ্চায়েত মেম্বার টেম্বার সহ। তারপরে আমি তো গেছি আটকাইতাম, আঠানে যাওয়ার পরে আমার তো প্রচণ্ডভাবে তারা মায়ের দিল করছে। আর এই যে জায়গাটা তো আমার দাদুয়ে ওই সুষমা দাসে মৌখিকভাবে দেওয়া গেছিল, এটা আমিও জানি। সুষমা দাস এখন থাকে? হ্যাঁ, সুষমা দাস এখন আছে ঘরের মধ্যে। সুষমা দাস আপনাদের নিকটাত্মীয়? আমার নিকটাত্মীয়। তাহলে একটা জিনিস কোন তো আমাদের মানে আপনার তারা দেখা নিছে যে এখানে মীমাংসা বৈঠক হইব, এখানে মীমাংসা হইব, এটা তারা দেখবো। আমিও গেছি এখানে যাওয়ার পরে আমার এই ধরনের আক্রমণটা করছে। আচ্ছা, আমার কারেন্টের পটির সাথে তারা বান্ধা মারা শুরু করছে। তখন ওই গ্রামের যারা আসলো প্রতিবেশী সবাই ছিটকে গিয়ে আমার এখানে মুক্ত হয়ে যাচ্ছে। পাশের বাড়িতে গিয়ে কোনো আত্মরক্ষা করছে। তো আপনারা যে মীমাংসা বৈঠক করে নিচে নিয়ে মারধর করছে, কারেন্টে কুড়ি দানছে আপনারা যে করলেন, তো ওই সময়ে মানে কে কে আপনারা মারছে? প্রথমে আমার ধরছে সুব্রত দাস, কিঙ্কর দাস, তারা ধরছে। আর যারা বাকি 6-7 জন আছে তারা আমার একদম। কিঙ্কর দাস কি এখানে এলাকা পঞ্চায়েত মেম্বার? পঞ্চায়েত মেম্বার কিঙ্কর দাস। আর সুব্রত দাস? সুব্রত দাস অনেক কিছু না, গ্রামের এই ছেলে। কি করে সুব্রত, কি করেন? এখানে কন্ট্রাক্টর ঠিকাদারি করে। আর রণ দাস তো পঞ্চায়েত মেম্বার। ও দুইজন পঞ্চায়েত মেম্বার এবং সুব্রত দাস মিলে মারছে আপনারা? সুব্রত দাস, মোহনলাল দাস, তারপরে রানা দাস, উষা রঞ্জন, আরেকজনের নাম রঞ্জন। তো এরপরে আপনি কি মামলা করছিলেন? মামলা আমি করছি না, আমার ওই ওয়াইফে একটা থানাতে গেছিল, একটা কেস দিতে গিয়ে আমি তো যাইতাম পারি না, আমি তো অসুস্থ। মামলা হয়েছে? মামলা এখন পর্যন্ত এটা কোনো তদন্ত তো হয়েছে না, পুলিশও আইছে না, কোনো এনকোয়ারিও করছে না, আসামিও ধরছে না। আপনার কতদিন হসপিটালে আসলেন? আমি আসলাম 4 দিন। 4 দিন পরে এখানে এদিকে আমার বাড়িতে কেউ নাই, ছোট ছোট 2টা মাইয়া, তারা পড়াশোনা করে, তারাও ভয়ে পড়াশোনা করতে হয় না, বিভিন্ন ধরনের হুমকি আইতেছে। আমি তখন হাসপাতাল থেকে ডাক্তার উপরে কইয়া ছুটি নিয়ে বাড়িতে। এখানে গেছে প্রচুর লোক, এখানে ওই গন্ডগোল শুরু হয়েছে, তারা মারপিট শুরু হচ্ছে। ওই ঘরের মধ্যে যারা আসলো 8-9 জন আমার দিদা কাকু, তারা মারামারি শুরু হচ্ছে। তখন আমি গেছি এখানে সামনে যেতে, আমারও তারা মারা শুরু হচ্ছে। বাড়ি করে মানে বাড়ি ঘরের ভিতরে কতজন আসলো? বাড়ি বাড়ির ভিতরে প্রায় 40-50 জন মানুষ আছে। 40-50 জন। এখানে কি কোন ধরনের মানে আপনি গিয়ে কি পাইছেন কোন ধরনের আগুন টাগুন লাগানো? ওখানে গিয়ে দেখছি এখানে ঘরের সাইডে তারা আগুন দিয়েছে, কেউ আগুন নিভাইতেছে, কেউ বিভিন্ন ধরনের তারা আটকাইতেছে, ঘরটা কেমনে রক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। আমি তখন একটা সুবিধা চাইতেছি, আমার যে এইভাবে তারা মারধর করলো, এটার কোনো ইয়ে পাইতেছি না, বা এই মানুষটির বিরুদ্ধে এই ধরনের আক্রমণ হলে এটারও কোনো বিচার পাইতেছি না। আমি এটা সুবিধা চাই। আপনার কি নাম? পরিমল দাস। আপনার বয়স কত? বয়স 54। 54। ব্রাঞ্চ মিটিং এনেছে আপনার? আপনি কোন পার্টির মেম্বার? আমি সিপিএম পার্টির মেম্বার। আচ্ছা, মানে এই জায়গাটা মানে কোন জায়গা? এটা তোমার রণদাসের বাড়ি। না না, মানে আপনি যে কোন ব্রাঞ্চের মেম্বার? আপনি? আমি 2 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, হ্যাঁ, কোন তো কি হচ্ছে ব্রাঞ্চ মিটিং এ? ব্রাঞ্চ মিটিং এ আলাপ করছে তারা, যে তারা পরিমলের দাসে করিয়ে থাকতো, এরপরে তুমিও থাকতো, এটা এরপরে তারা মারধর করবো করিয়া আমি তো ভাবছি না, নিচে আগুন ধরাই। এরপরে আমার মেম্বার কিঙ্কর, সুব্রত, রণ, রানা, কসি দাস, রঞ্জু, এরা সবে মার আরম্ভ করছে। কারে মারছে? পরিমল দাস। মানে আপনার সামনে? আমার সামনে। আগুনটা লাগাইছে কে করে? আগুনটা লাগাইছে ঘরে রানা দাসে। রানা দাসে? আর রানা এবং কিঙ্কর, রণ, এরা কি পঞ্চায়েত মেম্বার? এরা পঞ্চায়েত মেম্বার, বর্তমানে পঞ্চায়েতের মেম্বার। পঞ্চায়েতের মেম্বার। আর সুব্রত কে?
সুগ্রীব বাস মেম্বার। ও আপনিও সিপিএম পার্টি করেন? তো আপনাদের সামনে ওই লোকটারে মারছে? আমার দেখতে মারি ফেলেছে। ও ভাই আগুন আগুন জিমাইছে এমডি তারে রক্ষা কথা। এরপরে আমি এমডি আগুন থামাইছি আর এমডি তারা মারে। তো ওই যে মানে পরিমল দাসের কি দোষ আসলো? পরিমল দাসের তো গেছে, তো কোনো দোষ নাই তো। তাহলে মানে তাহলে এই যে মানলো যে আপনাকে আপনার পার্টির লিডাররা জানাইছেন? লিডারে আমি জানাইছি না, লিডারে আমি জানাইবার সময় পাইছি না তো। এরপরে আমারে আমি বেটার লগে গেছি, আমার একটা ইয়ে আছে কেন তো তারা না কোথাছে পরিমল দাস চুরি করছে, মানে পঞ্চায়েত মেম্বার এবং সুব্রত নাকি কোথাছে পরিমল দাস নাকি চুরি করছে, তারা বানছে? কে চুরি করছে? কিচ্ছু তো চুরি করতো, কিতা চুরি করছে? পরিমল দাস দিনের বেলা 10টার সময় এখানে চুরি করতো পরিমল দাসে, কিতা চুরি করতো? তো পরিমল দাস কোন পার্টি করে? পরিমল কোনো পার্টি করে না। এটা কোন জায়গা এটা? এটা তো জগন্নাথ। ও আপনি কি ওই গরু থাকুননি? আপনার কি নাম? আমার নামটা সুষমা সুষমা কি দাস। ও তো আপনি এখানে কতদিন ধরে থাকুন? 2 মাস ধরে থাকি। ও কেটে হয়েছিল দিন ঘটনা? ঘটনা তো ওটা পরিমলরা ইয়া তারা মারপিট করছে, আমিও ঘরে আসলাম, আমার ঠান্ডা আমার ঠান্ডা মারে মারছে। আপনারও মারছে? হয় উষা রঞ্জন। উষা রঞ্জনে মারছে? হ্যাঁ। আচ্ছা, তো উষা রঞ্জনে মারার পরে আপনাকে তা কেস করছেননি? বা আপনার যে উষা রঞ্জনে কিছুদিন আগে হুমকি দিছিল, আপনি থানা জানাইছিলেন? হ্যাঁ জানিয়েছি। আচ্ছা, তো ওইটা 10-15 দিন আগে হুমকি দিছিল। হ্যাঁ। এরপরে গত 8 তারিখে আবার আপনার মারধর করছে? হ্যাঁ। পরিমলটাও মারছে? হ্যাঁ, পরিমলটা মারছে। গরু আগুন লাগাইছিলেন? গরু আগুন লাগাইছে, হয়তো রান্নায় রান্নায় ঘর টেনে পাড়াই দিতাম। আগুন খেয়ে লাগাইছিল রান্নায়। ও আর পরিমলটা খেয়ে মারছে? এটা তো আমি সঠিক বলতে চিনি না। নাম জানেন তো? ও মানুষ আওয়ার পরে না নিয়ে আওয়ার পরে ওই পরিমল রাস্তাত আছে, তার লগে কি তারা মারছে যে এই বাড়িটা সারি দেব, কইছে না আমার বাড়ি আমি সারবো না। তারপরে পরিমলটা খেয়ে মারছে? কিঙ্কর, সুব্রত, তারপরে রানা, রন, মনলাল, কাজল। পঞ্চায়েতের মেম্বার আছেন? মেম্বার তারা 3 জন। পঞ্চায়েতের মেম্বারে মারছে? মেম্বারে রসিদি বানছেন, ইও তার মেম্বারে গলার মাফলার দি তারে বান্ধিলি পরিমলে নেই। তারপরে প্রথমে কি আগুন লাগাইছেন তারা? আগুন লাগাইছে। ও তারপরে এই বয়স্ক মহিলারা মারছেনি? তো আপনার ওই সব ঘটনাই দিনের বেলা আপনার সামনে? রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি হেডলাইন্স। নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। হাসপাতাল স্থানান্তর নিয়ে ডেপুটেশন উত্থাপনে কৈলাসহর উন্নয়ন মঞ্চ। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ সংগঠিত করল রাজভরপুর গ্রামবাসী। আগামী 22শে ফেব্রুয়ারি কৈলাসহরে অনুষ্ঠিত হবে জারি সারি উৎসব 2017। জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারান 45 বছরের এক প্রৌঢ়। জগন্নাথপুর এলাকার শাসক দলীয় জমি মাফিয়াদের হাতে আক্রান্ত নিরীহ বিজেপি সমর্থক। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল,
সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। আপনাদের আওয়াজের সন্ধানে ভীষণ টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। নমস্কার।